আলাইকুম। দ্বাদশ শ্রেণীর কলেজের বিভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন যেহেতু নবাগত, তোমাদের আসলে সতেজ ফুললি তোমাদেরকে শুভেচ্ছা জানানো হয় সব সময়, কিন্তু আমরা এবার একটি বিশেষ পরিস্থিতিতে আছি। কোভিড-19-এর জন্য আমরা বাসায় বসেই তোমরা ক্লাস করছো, আর আমরা উপস্থিত হই ভিজুয়ালি। তো আমি তোমাদেরকে এই ভিজুয়ালি আমি তোমাদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ফুলের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো, যেটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল। যেহেতু আমরা অন্য ফুল দেখালাম, সেহেতু আমরা আমাদের দেশকে ভালোবাসি, সেজন্য আমি তোমাদেরকে জাতীয় ফুল শাপলা দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমরা আসলে আমাদের ঢাকা কলেজ অনেক ঐতিহ্যের, অনেক গৌরবের। আমাদের ঢাকা কলেজের গেটে ঢুকলেই দেখতে পাবে সুউচ্চ গেটের মাথায় লেখা আছে নো দাই সেলফ। এই বাণীটি দার্শনিক সক্রেটিসের বিখ্যাত বাণী। নো দাই সেলফ মানে হচ্ছে নিজেকে জানো। নিজেকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিজেকে জানতে হবে, নিজের দেশকে জানতে হবে, নিজের জাতীয় পতাকা, নিজের জাতীয় সঙ্গীত এবং নিজের সম্পর্কে জানতে হবে। যদি আমরা নিজের সম্পর্কে জানতে না পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের উপর নিজেদের আত্মবিশ্বাস পারবে না। এবং আত্মবিশ্বাস থাকলেই আমরা এখন যে আমাদের যে কোভিড-19-এর যে মহামারী চলছে, এই মহামারীকে জয় করতে হলে আমাদের দরকার আত্মবিশ্বাস, মনোবল। আমরা এই আত্মবিশ্বাস এবং মনোবল আমাদের বৃদ্ধি পাবে যদি আমরা নিজের সম্পর্কে জানি। আমরা যে বীরের জাতি, আমরা সেই গৌরবের ইতিহাস যদি জানি, তাহলে আমরা অনেক মনোবল বৃদ্ধিতে আমরা অনেক এগিয়ে যাব এবং এই কোভিড-19 অবশ্যই আমরা ওভারকাম করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা আমাদের বাংলাদেশের মানচিত্র দেখলে, বাংলাদেশের জাতীয় পতাকা দেখলে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের জাতীয় পতাকাকে সম্মান করব, আমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাসের শুরুতে আমরা এই যে দেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই দেশ এনে দেওয়ার পেছনে আমাদের অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, এখন চলছে তার জন্মশতবার্ষিকী। এই জন্মশতবার্ষিকীকে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ হিসেবে। আমি আমার ক্লাসের শুরুতে মুজিববর্ষে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যে মা বোনরা সম্ভ্রম হারিয়েছেন, সেই বীরাঙ্গনাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে আমরা দেখছি যে ফুল কেনাবেচা চলছে। এই ফুল কেনাবেচা যে চলছে, এটি আমরা কিন্তু একজন আরেকজনকে ফুল দেই। সেই ফুল দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো টাকা পয়সা বিনিময় করি না।
কিন্তু আমরা এই যে ফুলের ছবি যে দেখলাম, এখানে কিন্তু ফুল কেনাবেচা হচ্ছে, ফুল কেনাবেচার জন্য এখানে টাকার বিনিময় হচ্ছে। তাহলে একই কাজ কখনো টাকার মাধ্যমে বিনিময় হয়, আবার কখনো টাকা ছাড়া। তাহলে আমরা আজকে আসলে কোন বিষয় পড়ব সেটি আমরা বোঝার জন্য আমি তোমাদেরকে এই পিকচারগুলো দেখাচ্ছি, পার্থক্যটা বোঝার জন্য। যে আমরা টাকার মাধ্যমে যে কাজগুলো আমরা করে থাকি, টাকার বিনিময়ে টাকার লেনদেন হয়, সেইগুলো আমরা সেগুলোকে বলি যে অর্থনৈতিক কর্মকাণ্ড, ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর যে কাজগুলো আমরা অর্থের মাধ্যমে লেনদেন করি না, সেই কাজগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো আজকে আমরা আসলে পড়ব হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো নিয়ে, এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে এবং এই মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে। তো কিন্তু তার মধ্যে সব মানুষ কিন্তু এর আলোচনার আওতায় আসবে না। সেই সব মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করি অর্থনীতিতে। সেই মানুষগুলো হচ্ছে যাদের আচরণ যৌক্তিক, যারা যুক্তিশীল মানুষ, যারা কম পেলে কম খুশি হয়, বেশি পেলে বেশি খুশি হয়। তা আমরা যদি ধরি যে এই মানুষগুলো দুটি গোষ্ঠীতে বিভক্ত, একটি হচ্ছে ভোক্তা শ্রেণী আর একটি হচ্ছে উৎপাদক শ্রেণী। তাহলে ভোক্তা শ্রেণীর তারা কোনো দ্রব্যের দাম কমলে তারা বেশি কিনবে, কারণ তারা বেশি পাবে কম টাকায়। আর যারা উৎপাদক শ্রেণীর মানুষ, তারা কি করবে, যে দাম বেশি হলে তারা বেশি খুশি হবে, কারণ তারা বেশি দামে বিক্রি করতে পারবে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আচরণ অযৌক্তিক বলা যাবে না, কিন্তু আমাদের অর্থনীতির আলোচনায় তারা আসে না। যেমন ধার্মিক মানুষ, আধ্যাত্মিক মানুষ, দানশীল মানুষ, পরোপকারী মানুষ, কৃপণ মানুষ, তারা আমাদের অর্থনীতির আলোচনার বিষয়বস্তু নয়। কারণ দানশীল মানুষ কোনো টাকা পয়সা ছাড়াই নিজের সব কিছু দান করে দেয়, টাকা পয়সার বিনিময় ছাড়াই। এই জন্য তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি না অর্থনীতিতে। অর্থনীতিতে আমরা সেই সব মানুষ নিয়ে আলোচনা করি, সেই সব মানুষের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড নিয়ে আলোচনা করি, যে কাজগুলো টাকায় পরিমাপযোগ্য কাজ। তার মানে আমাদের অর্থনীতির আলোচনার বিষয়বস্তু হচ্ছে, ধারণা হচ্ছে দুটি দিক। একটি হলো টাকায় পরিমাপযোগ্য কাজগুলো নিয়ে অর্থনীতিতে আলোচনা হয়, আর কোন কাজগুলো নিয়ে, কোন মানুষের কাজগুলো নিয়ে, সেই মানুষগুলো হচ্ছে যুক্তিশীল মানুষ, যাদের আচরণ যৌক্তিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে এতক্ষণে বুঝে গিয়েছো আজকে আমরা কি পড়ব। আমরা পড়ব অর্থনীতি। আমার একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আমরা আজকে পড়ছি হচ্ছে অর্থনীতি। তো আমরা যেহেতু এই কোর্সটির তোমাদের সুনির্দিষ্ট কোর্সের নাম আছে, সেই বিষয়ের নাম হচ্ছে, আমাদের বইয়ের নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। এখন তাহলে চলো আমরা দেখি যে অর্থনীতি শব্দটি কিভাবে আসলো, অর্থনীতির উৎপত্তি কিভাবে হলো। অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গার্হস্থ্য শব্দটির অর্থ কি? গার্হস্থ্য কথার অর্থ হচ্ছে গৃহ সম্পর্কীয় ব্যবস্থাপনা। এই গার্হস্থ্য পরিচালনার যে বিষয়টি আছে, এই সংজ্ঞাটি আসলে দিয়েছেন গ্রিক দার্শনিক, এই ধারণাটি দিয়েছেন গ্রিক দার্শনিক এরিস্টটল। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, এরিস্টটলের মতে যে গৃহ সম্পর্কীয় যাবতীয় সম্পদের ব্যবস্থাপনাকে বলা হয় অর্থনীতি। তারপরে অর্থনীতিকে সুনির্দিষ্টভাবে থিওরি আকারে, তত্ত্ব আকারে নিয়ে আসেন হচ্ছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি হচ্ছে যে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, সায়েন্স অফ ওয়েলথ। এই সংজ্ঞাটি দিয়েছেন অ্যাডাম স্মিথ, এবং অ্যাডাম স্মিথ
অ্যাডাম স্মিথ আমাদেরকে সায়েন্স অফ ওয়েলথ বলেছেন, এবং অ্যাডাম স্মিথ প্রথম অর্থনীতিকে অ্যাডাম স্মিথ প্রথমে অর্থনীতিকে গ্রন্থাকারে বা পুস্তক আকারে নিয়ে আসেন। সেই জন্য অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি একটু দেখি, যে সায়েন্স অফ ওয়েলথ। এবং এখানে অ্যাডাম স্মিথ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে তার এই বিখ্যাত সংজ্ঞাটি দেন। তারপর আমরা যদি ফর্মালি সংজ্ঞায় আসতে চাই, অর্থনীতিবিদ এল রবিনসের সংজ্ঞায় যদি আমরা আসি, তার এই সংজ্ঞাটি হচ্ছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা। তিনি বলেছেন অর্থনীতিকে, এল রবিনস বলেছেন সায়েন্স অফ স্ক্যারসিটি। সায়েন্স অফ স্ক্যারসিটি তিনি এই জন্য বলেছেন, আমরা এল রবিনসের সংজ্ঞাটি আমরা একটু দেখার চেষ্টা করছি। অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের আচরণ বিশ্লেষণ করে। এখানে অর্থনীতিবিদ এল রবিনস এখানে অর্থনীতিকে বলেছেন একটি বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে কি, যে যৌক্তিক বিষয়, যেখানে উচিত অনুচিতের প্রশ্ন তোলা যায় না, বা কোনটি ভালো কোনটি মন্দ তা বিচার করার কোনো সুযোগ নেই। সেখানে হচ্ছে যে যা হওয়া উচিত, যা ঘটবে, যা ঘটে তাই নিয়ে অর্থনীতি আলোচনা করে। এখানে অর্থনীতিতে কোনো আবেগের কোনো স্থান নেই। তারপর হচ্ছে যে এখানে অসীম অভাবের কথা বলা হয়েছে। অর্থনীতি তাহলে কি, প্রথমেই অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা অসীম অভাব। অসীম অভাব বলতে এখানে বোঝানো হয়েছে যে মানুষের অভাব অসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত আমরা অভাব বলতে বুঝি যে কোনো কিছু আমাদের কাছে যদি না থাকে, কোনো কিছু চাই, সেটি যদি না পাই, তাকে আমরা অভাব বলি। কিন্তু অর্থনীতির ভাষায় অভাবের একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, নির্দিষ্ট দিক রয়েছে। সেটি হচ্ছে কি, যে অর্থনীতিতে অভাব হচ্ছে দ্রব্যের যোগান আছে, সেই দ্রব্যটি যদি আমাদের কাছে না থাকে, সেই দ্রব্যটি যদি আমরা চাই বা সেই সেবাটি যদি আমরা চাই, তাহলে তাকে বলা হবে অভাব। যেমন আমি যদি বলি যে আকাশের চাঁদ আমরা চাই, আকাশের চাঁদ এত সুন্দর চাঁদ, আকাশের চাঁদ আমরা হাতে চাই, কিন্তু আকাশের চাঁদ হাতে চাইলেই আমরা পাবো না, এটাকে অভাব বলা যাবে না, আকাশের চাঁদ চাওয়াটাকে। কিন্তু আমরা যদি একটি প্লেন কিনতে চাই, কিন্তু প্লেনের তো উৎপাদন আছে, প্লেন আসলে অ্যাভেলেবল, প্লেনের যোগান আছে পৃথিবীতে, প্লেন পৃথিবীতে উৎপন্ন হয়। তাহলে যদি প্লেন কিনতে চাই আর প্লেনটি যদি আমাদের না থাকে, তাহলে সেটাকে বলা হবে অভাব। তার মানে মানুষের এখানে এই অভাব হচ্ছে অসীম, অসংখ্য। মানুষের অভাবের কোনো শেষ নাই। একটি অভাব পূরণ করা হলে আরেকটি অভাব এসে হাজির হয়, এবং আরেকটি অভাব না, অসংখ্য অভাব এসে হাজির হয়, এবং যেই অভাবটি পূরণ করা হয়েছে সেই অভাবটি খানিকক্ষণ পরে বা কিছু সময় পরে, নির্দিষ্ট সময় পরে আবার এসে দাঁড়ায় সামনে। যেমন আমার এখন 1 গ্লাস পানি খাওয়ার দরকার, কিন্তু আমার কাছে নেই, তাহলে এটি হলো কি, আমার কাছে অভাব। 1 গ্লাস পানি চাই, কিন্তু 1 গ্লাস পানি নেই, এটি হলো আমার অভাব। কিন্তু আমি যদি 1 গ্লাস পানি পাই, সেটি যদি আমি খেয়ে ফেলি, তাহলে আমার অভাব পূরণ হলো। কিন্তু এই 1 গ্লাস পানি খাওয়ার পরে আমার আরও অভাব আছে, যেমন আমার দুপুরে খেতে হবে, আমার ভালো বাসস্থান লাগবে, আমার আরও অনেক অনেক কিছুর দরকার। কিন্তু আমরা যদি এই যে 1 গ্লাস পানি খেলাম, 1 গ্লাস পানি খাওয়ার পরে 2 ঘন্টা পরে আবার আমার 1 গ্লাস পানির পিপাসা লাগবে, তাহলে আমি এই অভাবটি এখন পূরণ করেছি, আবার ভবিষ্যতে এই অভাবটি, আবার একই অভাব আমাদের সামনে এসে দাঁড়াবে, তার সাথে তো আরও অসংখ্য অভাব আছে। এই জন্যই বলা হয় যে অর্থনীতিতে অসীম অভাব, অভাবের কোনো শেষ নেই। কিন্তু অসীম অভাব কোনো সমস্যা ছিল না যদি অসীম অভাব পূরণ করার জন্য যদি সম্পদ যদি সীমাহীন হতো, সম্পদ যদি অসীম হতো। কিন্তু অর্থনীতিতে সম্পদ হলো কি, সীমিত। এই যে এল রবিনসের সংজ্ঞায় পরবর্তী এটাই
কি বলা হয়েছে যে বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ। দুষ্প্রাপ্য সম্পদ কেন বলা হয়েছে? যে সম্পদ আমরা যে অসীম অভাব পূরণ করার জন্য যে পরিমাণ আমরা সম্পদ দরকার, যে পরিমাণ সম্পদের চাহিদা রয়েছে তার চেয়ে সম্পদের যোগান হচ্ছে কম, এটাকেই বলা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা বা দুষ্প্রাপ্য সম্পদ। এই সম্পদের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো কি? বিকল্প ব্যবহারযোগ্যতা। বিকল্প ব্যবহারযোগ্যতা বলতে আমরা কি বুঝি? যে একই সম্পদ, একটি সম্পদ একাধিক অভাব পূরণ করতে পারে, কিন্তু একই সাথে সে একাধিক অভাব পূরণ করতে পারে না। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এই মার্কারটিকে দেখাচ্ছি, এই মার্কারটিকে আমি যদি বলি এখানে কয়টি মার্কার, এখানে একটি মার্কার, এটি আমি এই মার্কারটিকে কাউন্টিংয়ের কাজে ব্যবহার করলাম। কিন্তু আমি যদি এই মার্কারটিকে পয়েন্টারের কাজে ব্যবহার করি, যে এই পয়েন্টারের কাজে ব্যবহার করি, অথবা এই মার্কারটিকে আমি লেখার কাজে ব্যবহার করি, তাহলে এই মার্কারটির আমরা তিনটি বিকল্প ব্যবহার দেখলাম। একটি, প্রথমটি হলো এটির কাউন্টিং মানে গণনার কাজে ব্যবহার হয়েছে। দ্বিতীয়ত আমি বলেছি যে মার্কারটি পয়েন্টার নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত বলেছে যে মার্কারটি লেখার কাজে ব্যবহার হবে। কিন্তু মার্কারটির তিনটি কাজ, তিনটি অভাব একসাথে সে পূরণ করতে পারবে না। সে বিকল্প ব্যবহার যোগ্যতা থাকলেও সে শুধুমাত্র একটি অভাব পূরণের ক্ষেত্রে সে ব্যবহার হতে পারবে। যদি আমি এটিকে কাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমি এটিকে লেখার কাজে ব্যবহার করতে পারবো না, অথবা পয়েন্টারের কাজে ব্যবহার করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং অসীম অভাব পূরণ করার জন্য যে সম্পদ রয়েছে সে সম্পদ দুষ্প্রাপ্য কিন্তু বিকল্প ব্যবহারযোগ্য। এই অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদ দুইটা বিপরীত ধর্মী যে বিষয়, এই দুটির মধ্যে সমন্বয় সাধন করতে হবে এবং এই সমন্বয় সাধন করার জন্য মানুষ যে ইকোনমিক আচরণ করবে, অর্থনৈতিক আচরণ করবে, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিজের আমরা যে ক্লাসের শুরুতে উদাহরণ দিলাম, অর্থনৈতিক কার্যাবলীগুলো সম্পাদন করবে, সেই সব মানুষের আচরণগুলো বিশ্লেষণ করবে হলো কে? অর্থনীতি। তাহলে এই আমরা তাহলে কি শিখলাম? যে অর্থনীতিবিদ এল রবিন্সের গ্রহণযোগ্য সংজ্ঞার যে টেকনিক্যাল ওয়ার্ডগুলো আছে সেটি আমরা জানলাম। এখানে অর্থনীতিবিদ এল রবিন্স অর্থনীতির সংজ্ঞায় কি বলেছেন? এটি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের আচরণ বিশ্লেষণ করবে। তার মানে কি? এখানে অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতেই কিন্তু রয়েছে মানুষ। মানুষের আচরণ নিয়ে বিশ্লেষণ করা হবে অর্থনীতিতে। মানুষের কোন সব আচরণ, মানুষের সেই সব আচরণ যেগুলো মানুষের যৌক্তিক আচরণ এবং অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য আচরণ, সেইগুলো নিয়ে বিশ্লেষণ করবে। এবং সেই ক্ষেত্রে কি দুইটি ভাইটাল পয়েন্ট কি আমাদের? অসীম অভাবের সাথে মানুষের যে আচরণ বিশ্লেষণ করা হবে, সেখানে অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে মানুষ সমন্বয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এরপরে আমরা যাই হচ্ছে যে অর্থনীতিবিদ এল রবিন্স এই যে সম্পদের দুষ্প্রাপ্যতাকে তিনি কিন্তু বেশি প্রাধান্য দিয়েছেন। তার মানে হচ্ছে যে সম্পদ যদি অসীম থাকতো, অসীম অভাব কোনো সমস্যা ছিল না। অসীম অভাব, অসীম সম্পদ, তাহলে কোনো অর্থনীতির উৎপত্তি হতো না। কিন্তু অর্থনীতির উৎপত্তি হয়েছে কেন? যে অসীম অভাবের সাথে সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় সাধন মানুষকে করে মানুষের জীবনযাপন করতে হয়। সেই জন্যই মানুষ মানে অর্থনীতির উৎপত্তি হয়েছে। এবং এল রবিন্স তার সংজ্ঞার মাধ্যমে আমরা পেয়ে গেছি, এল রবিন্স তার সংজ্ঞায় গুরুত্ব দিয়েছেন কাকে? সম্পদের দুষ্প্রাপ্যতাকে, যাকে তিনি কি বলেছেন? সায়েন্স অফ স্কেয়ারসিটি, বা বাংলায় যাকে বলে স্বল্পতার বিজ্ঞান। তিনি তার এই সংজ্ঞাটি এবং তিনি যে সায়েন্স অফ স্কেয়ারসিটি বলেছেন অর্থনীতিকে, এটি তার গ্রন্থ অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স তিনি উল্লেখ করেছেন। এই বইটি প্রকাশিত হয়েছে, তার এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1932 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখন যাচ্ছি যে সম্পদের দুষ্প্রাপ্যতা, যেহেতু কি এল রবিন্স সবচেয়ে গ্রহণযোগ্য যিনি সংজ্ঞা দিয়েছেন এই পর্যন্ত অর্থনীতির, তিনি হচ্ছেন এল রবিন্স। তো এল রবিন্সের যে সংজ্ঞায় কি সম্পদের দুষ্প্রাপ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে আমরা কি বুঝি? আমাদের যে পরিমাণ সম্পদের চাহিদা রয়েছে তার চেয়ে যদি সম্পদের যোগান
বা সম্পদ আমরা কম যদি থাকে তখন তাকে বলা হয় কি সম্পদের দুষ্প্রাপ্যতা। এবং মানুষের অভাব অসীম, এই মানুষের অসীম অভাবকে সম্পদের কম সম্পদ দিয়ে সমন্বয় সাধন করা যে প্রক্রিয়া বা এই দুটির মধ্যে যে সমন্বয় সাধন করতে হবে, এটি হলো এর জন্যই অর্থনৈতিক সমস্যার উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তার মানে কি বোঝা যাচ্ছে যে সম্পদ দুষ্প্রাপ্য, এই দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে সব অভাব পূরণ করা যাবে না। কি করতে হবে আমাদেরকে, যে সম্পদ অভাব বেছে বেছে পূরণ করতে হবে। সব অভাব পূরণ করা যাবে না। কোন অভাব বেশি গুরুত্বপূর্ণ, কোন অভাবটি, তাহলে সেই অভাবটিকে আমাদের আগে নিয়ে আসতে হবে। সেটাকে বলা হচ্ছে কি নির্বাচন সমস্যা। যে অসীম অভাব এবং সীমিত সম্পদ দিয়ে যদি অসীম অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অভাব বেছে বেছে পূরণ করতে হবে। এই যে অভাব বেছে পূরণ করব আমরা, অভাব যে বাছাই করব, এটাকে বলা হয় কি নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। ইংলিশে বলে এটাকে চয়েস। এটি হচ্ছে মানুষের জীবনের প্রথম অর্থনৈতিক সমস্যা। কি প্রথম অর্থনৈতিক সমস্যা কি নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। যে অসীম অভাবের সব পূরণ করা যাবে না, যেই অভাব বেশি গুরুত্বপূর্ণ সেই অভাবকে প্রথমে পূরণ করতে হবে, তারপরে যেটি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ তারপরে সেটিকে পূরণ করতে হবে। তার মানে কি আমাদের হাজার হাজার অভাবের মধ্যে, অসীম অভাবের মধ্যে কিছু অভাব সিলেক্ট করে আমাদেরকে বাছাই করে নিয়ে আসতে হবে। এই বাছাই করাটাই কিন্তু একটা সমস্যা। যেমন আমার কাছে যদি 100 টাকা থাকে, এখন এটি হলো আমার সম্পদ, তার মানে এই 100 টাকা আমার কাছে, আমার সম্পদ সীমিত, আমার এই টাকা হচ্ছে লিমিটেড। এই 100 টাকা দিয়ে আমার অনেক অভাব, এই অভাব আমার পূরণ করতে হবে। তাহলে এখন লাঞ্চ আওয়ার মানে দুপুরের খাবার সময়, এখন তাহলে আমার এই 100 টাকা দিয়ে আমি কি খাবো নাকি আমি বাসায় যাব, বাসায় ফিরবো, কোনটি আমার গুরুত্বপূর্ণ? আমি যদি বাসায় যাই, এই 100 টাকা ভাড়া দিয়ে বাসায় যাই, তাহলে আমি খেতে পারবো না, আর যদি খাই তাহলে আমি বাসায় যেতে পারবো না। তাহলে এরকম আরও অসংখ্য অভাবের মধ্যে আমি এই প্রথম দুটিকে বাছাই করে আমি দুটিকে নিয়েছি, নির্বাচন করে দুটিকে এনেছি। এই দুটির মধ্যেও আমার নির্বাচন করতে হচ্ছে যে কোন অভাবটি আমি আগে পূরণ করব। আমি কি দুপুরে এখন খাবো নাকি আমি কলেজ থেকে বাসায় ফিরবো। যদি আমি মনে করি যে না, আমার বাসায় পরিবারের কাছে ফেরা আমার ক্লাসের পরে বেশি জরুরি, তাহলে আমার বাসায় ফেরা এটাই, না খেয়ে আমাকে বাসায় ফিরতে হবে। তার মানে কি আমাদের অভাব নির্বাচন খুব সূক্ষ্মভাবে করতে হবে, না হয় সম্পদের অপচয় হবে, সম্পদের আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো না। তার মানে কি আমাদের সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, দক্ষ ব্যবহার করতে হবে। তাহলে এটিই হচ্ছে আমাদের মানুষ হিসেবে, আমাদের মানব জীবনে প্রথম অর্থনৈতিক সমস্যা হচ্ছে নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। কিসের নির্বাচন সমস্যা? অভাব নির্বাচন সমস্যা, অভাব বাছাই সমস্যা। মানে হাজারো অভাব থেকে, অসংখ্য অভাব থেকে অভাব নির্বাচন করে, অভাব বাছাই করে অভাব পূরণ করতে হবে সীমিত সম্পদ দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে নির্বাচন সমস্যার কথা বললাম, এই নির্বাচন সমস্যাকে বিশ্লেষণ করা যায় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে নির্বাচন সমস্যাকে বিশ্লেষণ করা যায়। তো এই উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি হচ্ছে দুটি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অথবা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিপিসি। আমরা পরবর্তীতে এটিকে পিপিসি নামেই ডাকবো অথবা পিপিএফ নামে ডাকবো। পিপিএফ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এই নির্বাচন সমস্যাকে বিশ্লেষণ করার জন্য আমাদের শিখতে হবে কি পিপিসি। তো আমরা পিপিসির মাধ্যমে যদি নির্বাচন সমস্যাকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা পিপিসি কি এটা আগে জানি। যে পিপিসি হচ্ছে, যে পিপিসির সংজ্ঞা যদি আমরা বলি, যে পিপিসি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দেশের নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহার করে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পারছো যে পিপিসি বা উৎপাদন সম্ভাবনার রেখা হচ্ছে একটি জ্যামিতিক ব্যাপার। রেখাচিত্রে তোমরা এখন তোমরা একাদশের শিক্ষার্থী, এর আগে তোমরা নিশ্চয়ই রেখাচিত্র এঁকেছো। তো রেখাচিত্রে আমাদের দুটি থাকে, অক্ষ থাকে, একটি হচ্ছে ভূমি অক্ষ আর একটি হচ্ছে লম্ব অক্ষ। যখন কোনো বিষয়কে, চলককে আমরা রেখাচিত্রে দেখাতে যাব, তখন আসলে দুটি চলকের বেশি চলক আমরা রেখাচিত্রে দেখাতে পারি না। এই জন্য উৎপাদন সম্ভাবনার রেখায় আমরা এখানে দুটি দ্রব্যের উৎপাদনের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এই বিষয়টিকে যদি আমরা করি, সেখানে রেখা বলতে আমরা একটি জ্যামিতিক প্রকাশকে বুঝব। আর সম্ভাবনা বলতে কি বোঝায়? যে উৎপাদন এখনো হয় নাই, কিন্তু উৎপাদন কতটুকু সম্ভব সেটা অনুমান করব, সেটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করব। আর উৎপাদন বলতে আমরা বস্তুগত উৎপাদনও হতে পারে, আবার সেবাগত উৎপাদনও হতে পারে। তো যাই হোক, তার মানে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা কি বুঝবো? এটি হলো একটি রেখা, মানে এটি একটি জ্যামিতিক প্রকাশ, যার বিভিন্ন বিন্দুতে কি থাকবে? বিভিন্ন বিন্দুতে দুইটি দ্রব্যের। কেন দুটি দ্রব্যের কথা বলা হয়েছে? একটি দেশে অনেক এন সংখ্যক, অর্থাৎ অনেক দ্রব্য উৎপাদন হতে পারে, কিন্তু এই সব উৎপাদন আমরা উৎপাদন সম্ভাবনা রেখায় দেখাতে পারবো না। কারণ যেহেতু চলক, একটি রেখাচিত্রে দুটি মাত্র চলক দেখানো যায়। যেমন আমি যদি বোর্ডে যাই, যে আমি একটি রেখাচিত্র আঁকবো, এখানে এক্স অক্ষ দেখালাম আর এখানে ওয়াই অক্ষ দেখালাম। এক্স অক্ষ হচ্ছে কি? ও এক্স অক্ষ হচ্ছে ভূমি অক্ষ। এই যে এটি হচ্ছে কি? ভূমির সমান্তরালে যেই অক্ষ, সেটি হচ্ছে ভূমি অক্ষ। আর এই ভূমির উপরে আমরা লম্বভাবে দাঁড় করিয়ে দিয়েছি, সেটি হলো ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ। তার মানে আমরা যদি কোনো রেখাচিত্র দেখাতে যাই, তাহলে আমরা সেখানে শুধুমাত্র দুটি দ্রব্যকে আমরা দেখাতে পারবো। সেই জন্য আমরা একটি দেশে অসংখ্য বা অনেক দ্রব্য, এন সংখ্যক দ্রব্য উৎপাদন হলেও আমরা এখানে এন এর মান ধরে নিচ্ছি হলো 2 উৎপাদন সম্ভাবনা রেখায়, মানে একটি দেশে শুধুমাত্র দুটি দ্রব্য উৎপাদন হবে। এই আলোচনাকে সহজ করার জন্য, রেখাচিত্রে উপস্থাপন করার জন্য আমরা ধরে নিচ্ছি যে কোনো দেশে দুটি মাত্র দ্রব্য উৎপাদন হবে এবং এই উৎপাদনের সম্ভাব্য উৎপাদনকে নির্দেশ করবে এবং সম্ভাব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণকে নির্দেশ করবে। যে রেখা, তাকে বলা হবে কি? উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই পরবর্তী স্লাইডে আমি তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটি আরও ক্লিয়ার করে বোঝাবো। আমি এখানে একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে এই আয়তনটি, এটি হচ্ছে আমাদের দেশের মোট, আমরা যদি ধরে নেই যে এটি হচ্ছে আমাদের মোট আবাদ জমির পরিমাণ, এবং এই জমিতে আমরা 2021-2022 অর্থ বছরে দেশে প্রচলিত উৎপাদন কৌশল, অর্থাৎ দেশে প্রচলিত উৎপাদন কৌশল বলতে কি বোঝানো হয়? হচ্ছে যে আমরা যেরকম যে উন্নত দেশগুলোতে দেখা যায় যে আধুনিক পদ্ধতিতে উৎপাদন হয়, কিন্তু আমরা এখনো আধুনিক পদ্ধতিতে পুরোপুরি যেতে পারিনি। কিছু ম্যানুয়াল পদ্ধতি আমরা ব্যবহার করি উৎপাদনে, আবার কিছু আধুনিক পদ্ধতি ব্যবহার করা শুরু হয়েছে। তো আমাদের দেশে যে বিদ্যমান যে উৎপাদন কৌশল আছে এবং এই আমাদের দেশের মোট জমি, এটি হলো আমাদের মোট নির্দিষ্ট পরিমাণ সম্পদ। এই সম্পদ এবং এই বিদ্যমান উৎপাদন কৌশল দিয়ে আমরা যদি ধরে নেই যে আমরা 2021-22 সালে ধান ও পাটের যে সম্ভাব্য উৎপাদন হবে, সেই সম্ভাব্য উৎপাদনের এই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণের পরিমাণগুলো দিয়ে আমরা একটি পিপিসি রেখা আঁকতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটি তোমাদের রেখাচিত্রে যাচ্ছি, উৎপাদন সম্ভাবনা রেখা, যেখানে আমরা এই যে আমি বোর্ডে একটু আগে দেখিয়েছি যে ও এক্স অক্ষ ভূমি অক্ষের
ভূমি অক্ষের সমান্তরালে যে রেখাটি আছে সেটি হলো ভূমি অক্ষ বা ও এক্স অক্ষ। আমরা যদি ধরে নেই যে ধান এবং পাট, আমরা যে দুটি দ্রব্যের উৎপাদনের কথা বলেছি, ধানকে আমরা যদি প্রোডাক্ট এ হিসাবে, রেখাচিত্রের প্রোডাক্ট এ হিসাবে নেই এবং পাটকে যদি প্রোডাক্ট বি হিসেবে নেই, তাহলে আমরা কি দেখতে পাই? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু টেকনিক্যাল কারিগরি কারণে আমি এই যে রেখাটি আমি আবার নিয়ে এসেছি তোমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার টি আমরা কি দেখতে পাচ্ছি? এই ধানকে আমরা যদি প্রোডাক্ট এ হিসেবে এবং পাটকে যদি প্রোডাক্ট বি হিসেবে দেখাই, তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটি হচ্ছে এইরকম। যে উৎপাদন সম্ভাবনা রেখার এই যে উৎপাদন সম্ভাবনা রেখার যে এ বি সি যে বিন্দুগুলো দেখাচ্ছে, এগুলো হলো বিভিন্ন দ্রব্যের, দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ। এই সংমিশ্রণে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখার সম্পদ যেহেতু সীমিত, এই সীমিত সম্পদের জন্য আমরা এই রেখার বাইরে উৎপাদন করা আমাদের সম্ভব নয়। ওয়াই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। এই রেখাচিত্রটির এই যে বাউন্ডারি, হলুদ যে বাউন্ডারি, এটি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে পয়েন্টার দিয়ে নির্দেশ করা আছে পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এই ফ্রন্টিয়ারের বাইরে আমাদের উৎপাদন করা সম্ভব নয়। ওয়াই বিন্দুতে আমাদের উৎপাদন করা সম্ভব নয়, কারণ সম্পদের সীমাবদ্ধতার জন্য। এবং এক্স একটি বিন্দু দেখা যাচ্ছে, সেই এক্স পিপিসি কার্ভের ভিতরে একটি বিন্দু দেখা যাচ্ছে এক্স বিন্দু। এই এক্স বিন্দুতেও আমাদের উৎপাদন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে এক্স বিন্দুতে উৎপাদন করা এই জন্য সম্ভব নয় যে এক্স বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো, কিন্তু আমাদের সম্পদ অলসভাবে পড়ে থাকবে। আমাদের সম্পদ যে আমরা জমির পরিমাণ দেখিয়েছিলাম 1,47,000, যে আমরা জমির পরিমাণ দেখিয়েছিলাম, সেই জমির সর্বোচ্চ ব্যবহার হবে না। সর্বোচ্চ ব্যবহার কোথায় হবে? এই পিপিসি রেখার উপরে, যেটি হচ্ছে কি কাম্য বিন্দু। তার মানে আমাদের দেশের যে পরিমাণ জমি আছে, সেই জমির যদি সর্বোচ্চ ব্যবহার করি এবং বিদ্যমান উৎপাদন কৌশল ব্যবহার করি, তাহলে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উপরের বিন্দুগুলোতে, যেমন এখানে দেখানো আছে যে এ বি সি, এই বিন্দুগুলোর যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো। আর যদি আমরা সকল জমি ব্যবহার না করি, জমি পতিত হিসাবে পড়ে থাকে, তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দুগুলোতে আমরা অবস্থান করব, যেমন এক্স বিন্দু। আর যদি আমরা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরে উৎপাদন করতে যাই, ওয়াই বিন্দুতে উৎপাদন করতে যাই, তাহলে আমরা উৎপাদন করতে পারবো না। এটিকে কি বলা হবে? যে এটিকে বলা হয়, ওয়াই বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। আর উৎপাদনের কাম্য বিন্দু কোনটি? যে উৎপাদনের কাম্য বিন্দু হচ্ছে এ বি সি। এটি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের কাম্য বিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে আমরা যদি নির্বাচন সমস্যাকে দেখাতে যাই, তাহলে আমরা কি দেখাবো? নির্বাচন সমস্যাকে যদি আমরা দেখাতে যাই, তাহলে আমাদের নির্বাচন করতে হবে যে আমরা কি প্রোডাক্ট এ উৎপাদন করব, নাকি প্রোডাক্ট বি উৎপাদন করব, নাকি প্রোডাক্ট এ বি দুটি উৎপাদন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমাদের আছে হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অঙ্কন। সেখানে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকবো। কিন্তু আমি বোর্ডের মাধ্যমে আমি তোমাদের এখন নির্বাচন সমস্যাটি একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ধরি ওয়াই অক্ষে আমরা বলেছিলাম যে ধান উৎপাদন হয় এবং এক্স অক্ষে হচ্ছে পাট উৎপাদন হয়, তাহলে আমরা ওয়াই অক্ষে আমরা দেখিয়েছি ধানের উৎপাদনকে এবং এক্স অক্ষে ভূমি অক্ষে দেখিয়েছি আমরা পাটের উৎপাদন। তাহলে এই আমাদের যে সীমিত সম্পদ আছে, আমাদের যেটুকু পরিমাণ জমি আছে, সেই জমিটুকু দিয়ে আমরা আসলে উৎপাদন করতে পারবো এই
এটি হচ্ছে আমাদের কি পিপিসি কার্ভ। এখানে আমরা দুটি বিন্দু নিলাম এ বি এবং মাঝে একটি বিন্দু নিলাম সি এবং এর বাইরে একটি বিন্দু নিলাম বি এবং এই ভিতরে একটি বিন্দু নিলাম ডি এবং বাইরে একটি বিন্দু নিলাম এফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি উৎপাদন করতে পারবো কোথায়? এই এ বি রেখা হচ্ছে, এই যে এ সি বি, এই রেখাটি হচ্ছে কি আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসি। এই পিপিসি কার্ভের উপরে যদি আমরা এই সি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদন সর্বোচ্চ হবে, আর যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলেও উৎপাদন আমাদের সর্বোচ্চ হবে বা কাম্য হবে। আবার বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলেও উৎপাদন সর্বোচ্চ হবে। কিন্তু যদি এই রেখার ভিতরে উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদন মানে সর্বোচ্চ উৎপাদন হবে না, উৎপাদন কম উৎপাদন হবে এবং বোঝায় যে সম্পদ অলসভাবে অদক্ষভাবে পড়ে থাকবে। আর আমাদের এফ বিন্দুতে আমরা উৎপাদন এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরে আমরা উৎপাদন করতে পারবো না। কারণ হচ্ছে কি, এটি আমাদের অত সম্পদ নেই, আমাদের সম্পদ সীমিত, সম্পদের সীমাবদ্ধতার জন্য আমরা বাইরে উৎপাদন করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে নির্বাচন সমস্যাটিকে বোঝানোর জন্য আমরা এই পিপিসি কার্ভটি এঁকেছিলাম, তাহলে আমরা যদি আমাদের যেটুকু সম্পদ আছে সব সম্পদ যদি আমরা যদি সিদ্ধান্ত নেই যে শুধুমাত্র আমরা ধান উৎপাদন করব, কোনো পাট উৎপাদন করব না, তাহলে আমরা শুধুমাত্র ধান উৎপাদন করলে সমস্ত সম্পদ দিয়ে আমরা এই ওয়ে পরিমাণ শুধু ধান উৎপাদন করতে পারবো। শুধু ধান উৎপাদন করলে আমরা কতটুকু করতে পারবো? এই ওয়ে পরিমাণ। তখন আমাদের কি করতে হবে? পাটের উৎপাদন বন্ধ রাখতে হবে। আর যদি শুধুমাত্র পাট উৎপাদন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ধানের উৎপাদন বন্ধ রেখে আমাদের শুধু পাটের উৎপাদন করতে হবে। তখন আমরা কতটুকু করতে পারবো? এই ওবি পরিমাণ পাট উৎপাদন করতে পারবো। এবং আর যদি আমরা ভাবি যে না, আমাদের দুটি উৎপাদন করতে হবে, শুধুমাত্র ধান একটু বেশি উৎপাদন করব, পাট একটু কম উৎপাদন করব, তাহলে আমরা কি করব? এ এবং বি বিন্দু মাঝের যে কোনো বিন্দুতে উৎপাদন করব। তবে যেই অক্ষে ধান দেখানো হয়েছে সেই অক্ষের বরাবর সেই অক্ষের কাছাকাছি থাকলে কি হবে? আমরা ধান বেশি উৎপাদন হবে এবং পাট কম উৎপাদন হবে। এইখানে যদি আমরা নেই, আমরা মনে করলাম যে এখানে আমরা কে বিন্দুতে উৎপাদন করব, তার মানে এখানে ধান উৎপাদন কতটুকু হচ্ছে? এখানে আমরা দিলাম যে A1 অথবা MK, এই MK পরিমাণ হচ্ছে আমাদের ধান উৎপাদন হচ্ছে, আর OM পরিমাণ হচ্ছে আমাদের কি? পাট উৎপাদন হচ্ছে। তার মানে ধান উৎপাদন বেশি, পাট উৎপাদন কম। আর যদি পাট উৎপাদন বাড়াতে চাই, পাটের উৎপাদন বেশি করতে চাই, তাহলে আমাদের এই পিপিসি কার্ভ এর ধরে আমাদের কি করতে হবে? নিচের দিকে আসতে হবে। এই বিন্দুটাতে কি হবে? আমরা যদি এখানে পি বিন্দু দেই তাহলে এখানে কি হচ্ছে? যে ধানের উৎপাদন কম, ধানের উৎপাদন কি? NP পরিমাণ হলো ধান, আর পাট হচ্ছে ON পরিমাণ। তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা যদি আমাদের আসলে নির্বাচন করতে হবে যে আমরা কোনটা উৎপাদন বেশি করতে চাই, কোনটি উৎপাদন বেশি করতে চাই। যদি শুধুমাত্র ধান উৎপাদন করতে চাই তাহলে আমরা এ বিন্দুতে অবস্থান করব, আর যদি শুধুমাত্র পাট উৎপাদন করতে চাই তাহলে আমরা শুধুমাত্র বি বিন্দুতে অবস্থান করব। আর যদি আমরা দুটি দ্রব্যই উৎপাদন করতে চাই, সংমিশ্রণ উৎপাদন করতে চাই, তাহলে আমরা এই এ বি বিন্দুর মাঝামাঝি যে কোনো বিন্দুতে অবস্থান করব। তার মানে আমরা কি পরিমাণ উৎপাদন করব এবং কোনটি উৎপাদন করব, কোন দ্রব্য উৎপাদন করব, সেটি নির্বাচন করা আমাদের একটি সমস্যা, এবং সেই সমস্যাটি আমরা পিপিসি কার্ভের মাধ্যমে দেখাতে পারি। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই যে দুটি দ্রব্য যে বাছাই করেছি, ধান এবং পাট, তাহলে ধান এবং পাটের জায়গায় আমাদের যে অন্য দ্রব্য আসতে পারত, সেটিকে আমাদের নির্বাচন করে নিয়ে আসতে হতো। তার মানে কি, দেশের প্রয়োজনের প্রেক্ষিতে অথবা আমাদের এটাকে আমরা যদি ব্যক্তিগত জীবনের কথা বলি, অর্থনীতিকে শুধু পড়লেই হবে না, অর্থনীতিকে নিজের বাস্তব জীবনেও কাজে লাগাতে হবে। যেমন আমরা যদি দেশের প্রয়োজনে আমরা এখানে দুটি দ্রব্যের এনেছি দেশের চাহিদা অনুযায়ী, ধান এবং পাট। এখন পাটের জায়গায় এমনও হতে পারে যে এখন পাটের
জায়গায় আমরা যদি বলি যে না ভুট্টার চাহিদা বেশি, তাহলে আমরা ভুট্টা এখানে পাটের জায়গায় ভুট্টা আসতে পারে। তার মানে কি কোন কোন দ্রব্য উৎপাদন করব এবং কি পরিমাণ উৎপাদন করব সেটিও নির্বাচন করতে হবে, সেটিও আমাদের নির্বাচন সমস্যার আওতাভুক্ত। এবং এই নির্বাচন সমস্যাটি আমরা কি করতে পারি, পিপিসি কার্ভের মাধ্যমে এভাবে বিশ্লেষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাস এখন শেষের দিকে। আমরা এখন আমি আজকে তোমাদের তাহলে ক্লাসে আমি আজকে কি পড়িয়েছি আমরা সেটা একটু রিভাইজ করি। আমরা আজকে পড়লাম হচ্ছে অর্থনীতি কি, অর্থনীতি কাদের নিয়ে আলোচনা করে সেটি দেখেছি, এবং অর্থনীতি আসলে সব কাজ নিয়ে আলোচনা করে না। অর্থনীতি যৌক্তিক মানুষদের হলো অর্থনৈতিক কাজ, অর্থনৈতিক কাজগুলো কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে যেগুলো টাকায় পরিমাপযোগ্য, যেমন নার্সের সেবা, মায়ের সেবা। মায়ের সেবা একই সেবা, মায়ের সেবাকে অর্থনীতি নিয়ে আলোচনা করে না, কিন্তু নার্সের সেবাকে টাকা দিয়ে কিনতে হয়, সেজন্য নার্সের সেবাকে অর্থনীতি নিয়ে আলোচনা করে। তার মানে যৌক্তিক মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো নিয়ে অর্থনীতি আলোচনা করে। তার মধ্যে আমরা শিখেছি যে অর্থনীতির জনককে, অর্থনীতির সংজ্ঞা, অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটিও আমরা শিখেছি। তারপরে আমরা শিখলাম হচ্ছে যে মানুষের জীবনের প্রথম সমস্যা কি সেটিও শিখেছি, নির্বাচন সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার কিভাবে উৎপত্তি হয়, মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যার কিভাবে উৎপত্তি হয় এবং এই অর্থনৈতিক সমস্যাকে কিভাবে ওভারকাম করা যাবে সেটিও আমরা শিখলাম। আগামী ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শিখব হচ্ছে এই যে আজকে যে পিপিসি কার্ভ আমরা ওভারঅল একটি ধারণা নিয়েছি পিপিসি কার্ভের, কিন্তু আগামী ক্লাসে আমরা শিখব হলো এই পিপিসি কার্ভটি একটি ডেটা থেকে ডেটার টেবিল থেকে আমরা কিভাবে পিপিসি কার্ভটি ড্র করা যাবে সেটি শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। তোমাদেরকে এখন চলছে শরৎকাল, বাংলা ঋতুতে সবাইকে শরৎকালের শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি।